আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। তারেক রহমান, শফিকুর রহমান, মির্জা ফখরুল ও নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ। তাসনিম জারা সহ অনেক হেভি ওয়েটের প্রার্থিতা বাতিল। খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দল ও দেশ, বললেন রিজভী। অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। প্রার্থী দিল 220টি আসনে। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ভোটে ইতিবাচক ফল আসবে, বলছে দলটি। রাজনৈতিক দলগুলো নিজেদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে নাগরিকের আদালতে যাওয়ার সুযোগ থাকবে, জানালেন বদিউল আলম মজুমদার। পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতের ক্রিকেট বোর্ডের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়ন যাচাই বাছাই, যা চলবে আগামীকাল পর্যন্ত। এদিন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, ঢাকা 15 আসনের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নও বৈধ হিসেবে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও মনোনয়নপত্র বৈধ হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। ভোটার তালিকায় গড়মিল থাকায় ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মিজান শাহজাহানের রিপোর্ট। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। এটি শেষ হবে রোববার। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 8 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির প্রার্থিতা। নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন ও ঢাকা 10 আসনে একই দলের রবিউল ইসলাম রবির মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। অন্যদিকে ঢাকা 9 আসনে এনসিপির সদ্য পদত্যাগকারী দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, এই যে যেমন আজকেই যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। এদিকে নোয়াখালী 1 আসনে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকনের।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর সদর ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনেও প্রার্থী ছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া অঙ্গীকার সহ তার দেখানো পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য প্রয়াত দলের প্রধানের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এদিকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও খালেদা জিয়ার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ভিড় কমেনি। আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হলেও তার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ঢল থামেনি। ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সর্বস্তরের মানুষ। প্রিয় নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারছে না অনেকেই। ফাতিহা পাঠ আর দোয়া মোনাজাত করছে বিএনপির অঙ্গ সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। ভাঙা ঘর থেকে ধরে রাজপথে নেমে আমাদের জন্য যা করণীয় দরকার ছিল দেশ এবং মাটি, মানুষের নেত্রী হিসাবে আমরা ওনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ভালোবাসার টানে আসছি, তার জন্য দোয়া করতে। খুব খারাপ লাগছে, আমরা তো কৃষক মানুষ, আমরা আসতে পারি নাই, তবে আমরা যাই কালকে রাত্রে আসছি তার জন্য যাই দোয়া করতে। সে আমাদের যা দিয়ে গেছে আমরা তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আসলে সে আমাদের নারী জাতির গর্ব। বাপ যেরকম ছেলেও সেরকম, মা যেরকম ছেলেও সেরকম। আশা করি ইনশাল্লাহ শূন্যস্থান পূর্ণ হবে। নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। শেখ হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে কারাগারে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে আমরা শক্তিতেই পরিণত করব এবং করেছি। আমরা সেই শপথ নিয়েছি, সারা দেশবাসীও নিয়েছে। তিনি দলের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। দেশকে তিনি কোনো বিপদে কিন্তু দেশ ছেড়ে চলে যান নাই। তো সেই শিক্ষায় শিক্ষিত আমরা অবশ্যই এটা কোনো রকমের ব্যাঘাত ঘটবে না, বরং আরো শক্তিতে পরিণত হয়ে সাধারণ জনগণই আমাদের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। নতুন প্রজন্ম বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাই করেন সমাধিতে আসা অসংখ্য মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব ABM আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে সাংবাদিক সালেহ শিবলিকে নিযুক্ত হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ABM আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সিনিয়র সাংবাদিক সালেহ শিবলি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। 220টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, লেভেল প্লেইং ফিল্ড থাকলে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারলে ইতিবাচক ফল আসবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবেও মানুষের সমর্থন পাবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। বিগত 3টি জাতীয় সংসদে কখনো সরকারের অংশীদার, কখনো প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি, সমঝোতা এবং সংসদে ভূমিকার কারণে গৃহপালিত বিরোধী দলের তকমা পেয়েছিল দলটি। তাই জুলাই গণ আন্দোলনে দলের ইতিবাচক ভূমিকা থাকার পরও জুড়েছে ফ্যাসিবাদের দোসরের তকমা। ঐক্যমত্য কমিশন বা নির্বাচন কমিশনের কোনো সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। দলটি নিষিদ্ধেরও দাবি তুলেছে জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল। রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়েও
পড়েছে বাধার মুখে। এমনকি একাধিকবার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিগত 3টি জাতীয় সংসদে আওয়ামী লীগের সাথে থাকায় সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেন মহাসচিব শামীম পাটোয়ারী। এবার আবারও দল ভাঙলেও ভোটের মাঠে এর প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। আমাদেরকে ভোট করতে দিবে কিনা এটা নিয়ে একটি সংশয় ছিল। আমাদেরকে আন্দোলন করে, যুদ্ধ করে, বিপ্লব করে এটা অর্জন করতে হয়েছে। সবাই মিলে একসাথে থাকলে তো অবশ্যই দলে একটা মোমেন্টাম সৃষ্টি হতো অবশ্যই। তবে জাতীয় পার্টি এখন শক্তিশালী হচ্ছে দিন দিন, অনেকে ফিরেও এসেছে। আমাদের 244 জন মনোনয়ন নিয়েছিলেন এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি প্রায় 220 জনের মতো মনোনয়ন জমা দিয়েছে। দেশব্যাপী আমরা কোটির উপরে ভোট পাবো, এটা আমাদের একটা অ্যাসেসমেন্টে মনে হচ্ছে। জাতীয় পার্টির অনেকেই এবার অনেক ভালো ফল করবে এবং অনেক স্থানে অপ্রত্যাশিত ফলাফল হবে। আমরা 71-এর পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সুমহান চেতনাকে আমরা খুব জোর দিয়ে আঁকড়ে ধরেছিলাম গত সারা জীবন এবং গত 15 মাস। ফলে আমরা অবশ্যই অনেকের সহানুভূতি ভোটের সময় চাইতে পারি, পেতে পারি। সেটার মধ্যে আওয়ামী লীগও থাকবে। বিভিন্ন ইসলামী দলের সাথে জোট করার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টির সাথে কোনো জোট হয়নি। তবে সম্ভাবনা শেষ হয়নি বলেও জানান জাপা মহাসচিব। ইসলামিক দল যদি কেউ আসে বা আমরা যদি কারো কাছে যাই, সেখানে স্থান ভেদে কিছু জোট হতে পারে। রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। সামনের 10-15 দিনে আমার মনে হয় অনেক পলিটিক্যাল টার্নই আসবে। কোনো সমঝোতা বা আসন বিন্যাস বিএনপির সাথে হবে এরকম কোনো আলামত আমরা দেখি না। তো বিএনপির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আমরা আগ্রহী। বিএনপি ডেসপারেটলি চাচ্ছে, জেনুইনলি চাচ্ছে জাতীয় পার্টি যেন ভোটে অংশগ্রহণ করে, কারণ জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ভোটের নিয়ন্ত্রকটা অনেক ক্ষেত্রেই জামাত বা অন্য ইসলামিক দল হয়ে যাবে। তারা যদি ভোট বর্জন করতে চায় তখন বিএনপি তাদের টার্মস মানতে বাধ্য হবে। শামীম হায়দার পাটোয়ারী বলেন, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলো নিজেদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে নাগরিকের আদালতে যাওয়ার সুযোগ থাকবে এমন বিধান তাতে উল্লেখ রাখা হবে বলে আশা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চায় শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের ব্যাপারে দলগুলো হ্যাঁ বা নার পক্ষে সুস্পষ্ট অবস্থানে জনগণ ইশতেহারে দেখতে চায়। আইনে না থাকলেও ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে দেশে ও বিদেশে অনেক সংগঠন রেখেছে দলগুলো। এগুলো বিলুপ্তির বিষয়ে এবার দলগুলোর সুস্পষ্ট অবস্থান ইশতেহারে প্রত্যাশিত বলে মন্তব্য করেছে তিনি। রাজনৈতিক দলগুলো যাতে স্বচ্ছ রাজনৈতিক দল হয়, গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে তথ্য অধিকার আইনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার, আইনের অধীনে অন্তর্ভুক্ত করার তারা সুস্পষ্ট অঙ্গীকার করে। রাজনৈতিক দলগুলো অস্পষ্টতা না দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেই, তারা হার পক্ষে না হয় না হার পক্ষে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সাথে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা বলেন। বর্তমানে অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ডিএমপি কমিশনার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেকেই গানম্যান দেওয়া হয়েছে। আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় গানম্যান চাইলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়কে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জানুয়ারি মাসে 21 বা 22 তারিখে থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে, তখনই চালকদের পরিবার ও জীবিকার কথা বিবেচনা করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান। রাজধানী আফতাবনগরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অটোরিকশার বিষয়ে শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখেই আইন প্রণয়ন করবে সরকার। বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আর্থসামাজিক রাস্তাঘাট নিয়ে
রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। প্রযুক্তি ব্যবহার করে, উন্নত মানের ব্যাটারি ব্যবহার করে এবং ওই জিও ফেন্সিং মানে নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থা করে একটা শৃঙ্খলা আনা। ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে, চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে, এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়, অন্যরা তো তেমনটা হয় না। পূর্বাচলে আজ থেকে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। মেলার উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। এই মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। প্রতিদিন সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলবে মাসব্যাপী বাণিজ্য মেলা। উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার গুণগত মান, উদ্ভাবন, প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরেন। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। উদ্যোক্তাগণ এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাজধানীর একমাত্র আসন ঢাকা 4, যেখানে নেই কোনো হাসপাতাল ও খেলার মাঠ। মাদক আর কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। শ্যামপুর ও কদমতলী এলাকায় খানা খন্দে ভরা সড়ক, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও গ্যাসের সংকট নিত্যদিনের সঙ্গী। এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী বলেন, নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করবেন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তারা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। ডিএমপির শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা 4। জনবহুল এই এলাকাটিতে সরু অলিগলির কারণে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিএনপি মনোনীত প্রার্থী তানবীর আহমেদ রবিন বলেন, ঢাকার প্রবেশদ্বারে অবস্থিত তার আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে আধুনিক শ্যামপুর কদমতলী গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তার এলাকায় দুর্নীতিবাজদের জায়গা হবে না। আমার দলের কোনো নেতাকর্মী কোনো অপকর্মে লিপ্ত হলে, কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে বা কোনো কিশোর গ্যাংয়ের লালিত পালিত করলে সবার আগে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে 12 ফেব্রুয়ারি। যারা চাঁদাবাজি করে এদের আসলে নিজস্ব কোনো শক্তি নেই। বিহাইন্ড যে শক্তি সেটা হলো যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তারা। অবহেলিত এলাকা উন্নতি করার জন্য আমাদের এই নির্বাচন। আমরা যদি ভালো হই, আমরা যদি সততার সাথে জীবনযাপন করি, তাহলে এই চাঁদাবাজ, সন্ত্রাসী, এরপর মাদক, ইপটিজিং যা বলেন না কেন কিছুই থাকবে না। দখল আর দূষণের কারণে ধোলাইপাড়ের এই খালটি নর্দমায় পরিণত হয়েছে। জমে থাকা ময়লার দুর্গন্ধ একদিকে যেমন পথচারীদের অস্বস্তির কারণ, অন্যদিকে এখানে বংশবিস্তার ঘটছে মশার। এই খালটি যদি প্রবাহমান থাকতো তাহলে এটি হতে পারত আশীর্বাদ, কিন্তু এটি এখন এই এলাকার মানুষের জন্য বিষ পোড়া হয়ে দাঁড়িয়েছে। এখানে মশার বংশবিস্তার হচ্ছে, যেই কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। তাই তারা বলছেন, আগামী দিনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে, সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই খালটিকে খননের ব্যবস্থা করতে হবে এবং এটির পূর্বের যৌবন ফিরিয়ে আনতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, শ্যামপুর, ঢাকা। চট্টগ্রাম 10 আসনে আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখান থেকে জানাচ্ছে নির্বাচনী হালচালের খবর। সালাম মিছিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রাম শহরে, আর আমি এখন দাঁড়িয়ে আছি আয়ুব বাচ্চুর স্মৃতি বিজড়িত সেই রূপালী গিটারের সামনে। এটি চট্টগ্রাম 10 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এখানকার মোট ভোটার 4,88,000-এর কিছু বেশি। সুষ্ঠু নির্বাচনটা যাতে হয়, কারণ আমাদের দেশে তো সুষ্ঠু নির্বাচন কখনো হয় না। সবাই ফেয়ার বলে, আসলে ফেয়ার বলতে কিছু না। আর আমরা মানুষরা যতক্ষণ পরিবর্তন না হবো ততক্ষণ পর্যন্ত ফেয়ার ইলেকশন সম্ভব না। সুষ্ঠু নির্বাচন চাই, আগে যেরকম কেন্দ্র দখল ছিল ওরকম যাতে না হয়। সেনাবাহিনী থাকে, আর্মি থাকে, পুলিশ থাকে, সব বাহিনী যাতে মিলে সুন্দরভাবে একটা নির্বাচন
দিলে মানে বাংলাদেশটা ভালো হবে। আমাদের গরিব দুঃখী সুন্দর করে বাঁচতে চায়, আমাদের যে দেশের উন্নতি চাই আমরা। স্থানীয় মানুষজন চান একটি সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার আসুক যে কিনা গরিব দুঃখীদের কষ্ট বুঝবে এবং দ্রব্যমূল্যের দাম কমিয়ে রাখবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি চট্টগ্রাম 10 আসনে আইয়ুব বাচ্চুর স্মৃতি বিজড়িত রূপালী গিটারের সামনে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। দেশ জুড়ে চলছে শীতের দাপট। হাড় কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার মানুষ। শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জ রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত শীত ও ঠান্ডার কারণে অনেকেই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। সময়মতো ছাড়ছে না অধিকাংশ ফ্লাইট। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুর, কুড়িগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলার মানুষ। এদিকে সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে রাজধানী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার ঢাকা থাকতে পারে রাজধানী ঢাকা। শীতের অনুভূতিও আরও বাড়বার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এইসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া। এর আগে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। গত মাসে নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যা আইপিএল এর রেকর্ড পারিশ্রমিক। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন সহকর্মী কামরুজ্জামান সোহেল। সেখান থেকে জানাচ্ছেন নির্বাচনী হালচালের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি ফরিদপুরে। আপনারা জানেন যে ফরিদপুরের যে 4টি সংসদীয় আসন রয়েছে, সেই 4টি সংসদীয় আসনে কিন্তু আমরা দেখেছি যে 38 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তো মনোনয়নপত্র বাছাই চলছে। আজকে বাছাইয়ের তৃতীয়তম দিনে আমরা দেখেছি যে ফরিদপুরের যে 4টি আসন রয়েছে, 3টি আসনের ইতিমধ্যেই মনোনয়নপত্র বাছাই কিন্তু শেষ হয়েছে। আজকে ফরিদপুর 4 আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল। আমরা দেখেছি যে আজকে এই মনোনয়নপত্র বাছাই শেষ দিনে আমরা দেখেছি যে ফরিদপুরের যে 4টি আসন রয়েছে এর মধ্যে 3টি আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। আমাদের কাছে যে সর্বশেষ খবর রয়েছে সেটি আমরা দেখেছি যে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আগামীকাল ফরিদপুর 1 আসন যেটি রয়েছে সেই আসনের মনোনয়নপত্র বাছাই হবে। সেখানে আমরা দেখেছি যে ফরিদপুরের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী কিন্তু রয়েছেন। 15 জন প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি থেকে আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। ঢাকা 5 আসনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে জানাচ্ছে নির্বাচনের সবশেষ খবর। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 5 আসনের ডেমরার কোনাপাড়া এলাকাতে। এখানে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা 15। ধানের শীষের হয়ে লড়ছেন বিএনপি নবীউল্লাহ নবী, জামায়াতের অ্যাডভোকেট কামাল হোসেন। এই এলাকার আমরা বিভিন্ন এলাকাতে ঘুরেছি। এখানের জলাবদ্ধতা সহ যানজট এবং চাঁদাবাজির ব্যাপক সমস্যা রয়েছে। প্রার্থীরা এই এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে জনগণের কাছে যাচ্ছেন, কথা বলছেন এবং সমস্যার সমাধানে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে ভোটের মাঠে কয়েকটি ইকুয়েশন কাজ করবে। একটি হলো এখানে যাত্রাবাড়ির যে বাস টার্মিনাল রয়েছে, এই বাস টার্মিনালের যে যানজটের সমস্যা, এই যানজটের সমস্যা প্রার্থীরা কিভাবে সমস্যার সমাধান করবেন। এছাড়া এই এলাকাতে বিভিন্ন যে জলাবদ্ধতা সমস্যা, এই সমস্যা যারা সমাধান করতে পারবেন ভোটের মাঠে এই ধরনের প্রতিশ্রুতি যারা দিচ্ছেন সেসব প্রার্থীরা এগিয়ে থাকবেন বলে জানাচ্ছেন আমাদের ভোটাররা। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখানে সৎ, দক্ষ এবং চাঁদাবাজ মুক্ত একটি এলাকা গঠনে যারা ভূমিকা রাখবেন তাদেরকেই ভোট দিবেন তারা। ঢাকা 5 আসন থেকে এই ছিল সবশেষ তথ্য।
ঢাকার একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় জমির উদ্দিন ব্যাপারীর বাড়ি থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার করা অস্ত্র মালামালের মধ্যে রয়েছে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা ও গ্যাস মাস্ক। এই ঘটনায় ওই বাড়ির বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী লাভলি বেগম ও ছেলে ফয়সাল হোসেন শাকিলকে আটক করেছে পুলিশ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানসের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। ঘরের বাইরে নিরাপদে পরিবারের সাথে বিনোদনমূলক দিন কাটানোর জন্য আকিজ বেকার্স লিমিটেড প্রথমবারের মতো চট্টগ্রামের সিআরবি মাঠে আয়োজন করে। ফেস্টিভ্যালে শিশুরা ফান গেমস ছাড়াও বিভিন্ন রাইডস উপভোগ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকরা জানান, সারা দেশব্যাপী এই আয়োজনে থাকবে নানান রকম অ্যাক্টিভিটিস, যা অংশগ্রহণকারীদের দেবে আনন্দময় মুহূর্ত। আয়োজনের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন আকিজ বেকার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। ফেস্টিভ্যালের নবম আসর চলবে শনিবার 10টা থেকে রাত 9টা পর্যন্ত, যা সবার জন্য উন্মুক্ত। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী 2 বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল STC। গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি টেলিভিশনে এক ভাষণে ঘোষণা দিয়েছেন। এদিকে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী STCর সঙ্গে লড়াই চলমান থাকা অবস্থায় এই ঘোষণা দিয়েছে তারা। তবে এ নিয়ে ইয়েমেনে এখনও কোনো মন্তব্য করেনি। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে এক পোস্টে জানান, সমুদ্র সীমায় নজরদারি বাড়ানো তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইয়েমেনের হারদা মাউতে বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। এবারে থাকছে খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদো পুরো সময় মাঠে থাকলেও কোনো গোল পেলেন না, তাই জিততে পারেননি আল নাসর। উল্টো ইভান টোনির জোড়া গোলে সৌদি প্রো লিগে আল নাসরকে 3-2 ব্যবধানে হারিয়েছে আল আহলি। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলার 7 মিনিটে ইভান টোনির গোলে লিড নেয় আল আহলি। 20 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরওয়ার্ড। তবে আবদুল্লাহ আল আমরি 31 ও 44 মিনিটে 2টি গোল করে খেলার প্রথমার্ধেই 2-2 সমতা ফেরেন। বিরতি থেকে ফিরে খেলার 55 মিনিটে মেরি ডেমিরাল এই গোলটি করেন, তাতেই নিশ্চিত হয় আল আহলির জয়। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়াকানোর সাথে 1-1 গোলে ড্র করেছে মাঝারি সারির দল গেটাফে। এতে 2 দলই পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসলো। নিজেদের মাঠ সাদিও দি ভ্যালেকাসে খেলার প্রথমার্ধের যোগ করার সময়ে জর্জ ডি ফোরটাসের গোলে লিড নেয় রায়ো ভায়াকানো। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টায় স্বাগতিকদের উপর চাপিয়ে খেলতে থাকে গেটাফে। অবশেষে খেলা 90 মিনিটে আরম্বারি ম্যাচে 1-1 সমতা ফেরান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। তারেক রহমান, শফিকুর রহমান, মির্জা ফখরুল ও নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ। তাসনিম জারা সহ অনেক হেভিওয়েটের প্রার্থিতা বাতিল। খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দল ও দেশ, বললেন রিজভী। অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। প্রার্থী দিল 220টি আসনে। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ভোটে ইতিবাচক ফল আসবে বলছে দলটি। রাজনৈতিক দলগুলো নিজেদের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে নাগরিকের আদালতে যাওয়ার সুযোগ থাকবে, জানালেন বদিউল আলম মজুমদার।
পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন, স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে 18 বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।